বিজেপির সর্বভারতীয় কাস্কুয়াকচো দিলীপ ঘোষ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনनि যত কর্পোরেটর তুই নাংকুমনি কগলামো আশুখা ইয়াগুলো খুখেঙ্গা কক্তমা থুমেরনি বসকাঙ্গ পরিবেশ সুন্দর থাকে। আপনারা জানেন আমাদের পার্লামেন্ট বিশ্বের একটা সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষ। বিশ্বের বহু দেশ ভারতের গণতন্ত্রের মন্দিরকে দেখতে আসেন সেখানকার প্রতিনিধিরা। তারা যদি এসেন বাইরে দেখেন যে এই ধরনের একটা অপ্রীতিকর পরিবেশ, সেখানে সাংসদরা বাইরে বসে আছেন, ভেতরে যান না, তা আমার মনে হয় ভারতবর্ষের গণতন্ত্র এবং আমাদের সংসদের যে গরিমা সেটা ভুলণ্ঠিত হবে। সেটা আমাদের লোকের চোখে আমাদের ইমেজ খারাপ হবে। তাই সরকার কিছু ডিসিপ্লিন জারি করেছে। এমনকি সংসদের ভেতরে কি ধরনের কথা বলা উচিত, শব্দ ব্যবহার করা উচিত সংসদীয় গণতন্ত্রে, তার ব্যাপারে একটা গাইডলাইন জারি করেছেন। কারণ ভারতীয় গণতন্ত্রকে সুযোগ নিয়ে বহু মানুষ আজকে তাকে ক্ষতবিক্ষত করছেন, গণতন্ত্রের এবং রাজনীতির স্তরকে নিচে নামিয়ে দিচ্ছেন। তাই চেষ্টা হচ্ছে তার স্তর ঠিক থাকে, সেটাও বিরোধিতা চলছে। কোনো কোনো নেতা বলছেন এমপি আমি ওই শব্দ প্রয়োগ করেই সাসপেন্ড হব। তো যে পার্টির যেরকম সংস্কৃতি তার নেতারা সেরকম বলছেন। বিশেষ করে আমাদের বাংলার যে পার্টি টিএমসি তারা বিরোধিতা করছেন। তারাই কলকাতার বিখ্যাত কলেজ স্কয়ার, যেখানে যুগ যুগ ধরে লোকেরা বিরোধ প্রদর্শন করে, সেখানে 144 ধারা জারি করে যাতে বিজেপি বিরোধ প্রদর্শন না করতে পারে, তারাই সেখানে জারি করেছেন 2 বছর আগে। আর তারা সংসদের মধ্যে ধর্ণা করতে চাইছেন, তার জন্য গাইডলাইন মানতে চাইছেন না। ত্রিপুরার রাজ্য রাজনীতি নিয়ে কি বলবেন? ত্রিপুরার সম্বন্ধে আমার খুব একটা জানা নেই। এটুকু বলবো যে ত্রিপুরার বিজেপির কর্মীরা পরিশ্রম করে সাধারণ মানুষের স্বপ্নকে পূরণ করার জন্য কাজ করছেন। আর সাধারণ মানুষের আশীর্বাদে ত্রিস্তর সব জায়গায়, লোকাল স্তর থেকে পার্লামেন্ট স্তর প্রতি মানুষের সম্পূর্ণ বিশ্বাস ভারতীয় জনতা পার্টির উপরে আছে। আগরতলাতে ত্রিপুরা টিএমসির পার্টি অফিস উদ্বোধন হয় এবং টিএমসির নেতৃত্বে হ্যাঁ, আমরা দেখেছিলাম ওইখান থেকে ট্রেনে করে বিমানে করে লোক নিয়ে এসে কোটি কোটি টাকা খরচা করে সেই কাটমানি সিন্ডিকেটের টাকা এখানে খরচা করার চেষ্টা হয়েছিল। কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ ত্রিপুরা সেটা হতে দেননি। সেখানে ত্রিপুরার নাগরিকদের আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। ধন্যবাদ। যে প্রশ্নটা, ত্রিপুরায় এসেছেন আপনি, এর আগে অনেকবার এসেছেন, আবার এসেছেন এখন, এবার এসে নতুন একটি কাউন্সিল পেলেন মেয়রদের এবং বিভিন্নভাবে আপনি আরো সভা করেছেন। সব মিলিয়ে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? দেখুন, সাংগঠনিক কাজে আমি প্রথমবার ত্রিপুরাতে এসেছি। ত্রিপুরা ছোট্ট রাজ্য, কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিধানসভায় ব্যাপক জিত পেয়েছি, লোকসভাতে 2টো এমপি জিতেছি। বাকি ছিল যে লোকাল বডি, কর্পোরেশন থেকে অন্যান্য ছোট শহর, সব জায়গায় প্রায় এককভাবে আমরা সার্বিক জিত পেয়েছি। সেজন্য আগামী লোকসভা ইলেকশনকে কেন্দ্র করে যে বুথ সশক্তিকরণের কাজ চলছে, অভিযান সারা দেশে, আমি 6টি রাজ্যে সে কাজ দেখছি। আর ত্রিপুরাতে বাই ইলেকশন থাকার জন্য একটু আসতে দেরি হয়েছে আমার। সেই কাজের সার্বিকভাবে বৈঠক ছিল সমস্ত এমএলএ এমপিদের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা হয়ে গেছে। আজ আগরতলা যে মিউনিসিপ্যাল কাউন্সিল, সেখানে আমাদের নতুন বিজয়ী সমস্ত কাউন্সিলর এবং মাননীয় মেয়র, ডেপুটি মেয়র সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবার জন্য এবং একসঙ্গে চা খাওয়ার জন্য এসেছি। আমার যেটা সাংগঠনিক কাজ ছিল সেটা হয়ে গেছে। এরপর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, পুরনো কর্মীদের সঙ্গে দেখা করা, সৌজন্য সাক্ষাৎকার খালি বাকি আছে। কালকে আমি এখান থেকে প্রস্থান করব। দিলীপবাবু, আরেকটি প্রশ্ন হচ্ছে বেঙ্গলের একটি টপিক, আপনি কয়েকদিন আগে একটি বাঁধ পরিদর্শন করতে গেছেন, আজকে এরকম একটি বাঁধ ভেঙে গেছে, সেখানে মন্ত্রী বঙ্কিম হাজরা বিক্ষোভের মুখে পড়েছে, আপনি কি বলবেন? দেখুন, আপনারা জানেন আমাদের বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চল একটা বড় সমস্যা। প্রতি বছরই বন্যা, ঝড় এবং এই ধরনের প্লাবনতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। সেখানকার সমস্ত শস্য নষ্ট হয়ে যায়, মৎস্য পালন ক্ষতিগ্রস্ত হয়। এটা বছর বছর ধরে চলছে। শত শত হাজার হাজার কোটি টাকা আসে সরকার, রাজ্যে যেই থাকুক না, সমস্ত এমএলএ এমপি মন্ত্রী নেতা এর সঙ্গে যুক্ত। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, গরিব মানুষের টাকা লুট হয়েছে এবং যত নিয়োগ হয়েছে অবৈধভাবে হয়েছে। সেটা পর্যালোচনা হোক, তার অনুসন্ধান হোক, সেটা শুরু হয়েছে। ব্যাপক দুর্নীতি ওখানে ধরা পড়বে, বহু নেতাকে জেলে যেতে হবে। দিলীপবাবু, পুরনো একটি মামলায় নিশীথ প্রামাণিক আজকে আদালতে আত্মসমর্পণ করে। সেখানে উদয়ন গুহ বলছে যে আমাদের সৌভাগ্য যে আমাদের জেলার ডাকাতরাও দিল্লিতে উচ্চ পদে রয়েছে। জয় রত্নাকর, কি বলবেন? যতক্ষণ নিশীথবাবু টিএমসির নেতা ছিলেন তখন ডাকাত চোর ছিলেন না। যেদিন থেকে বিজেপিতে এসেছেন এবং এমপি হয়েছেন, তখন তার পার্টির লোকেরা, পুরনো লোকেরা তার বিরোধিতা করছে সবচেয়ে বেশি। তো তাহলে টিএমসি সব নেতাই চোর ডাকাত ধরে নিতে হবে। যদি নিশীথবাবুকে সেইভাবে বলেন ওনারা, তিনি কেন্দ্রীয় মন্ত্রী,
তাই তার সঙ্গে তিনি জিতেছেন মানুষের আশীর্বাদ নিয়ে, তাকে আটকাতে না পেরে তার উপরে আক্রমণ, তাকে ভোটে লুট করে হারানো তার এলাকায়, এবং তাকে বিভিন্ন কেস দিয়ে ব্যতিব্যস্ত করার চক্রান্ত চলছে। আমাকেও সব কোর্টেতে কেস দেওয়া হয়েছে, আমরা যাই, আইনকে মানি, তাই কোর্টে গিয়ে জামিন নিই। দিলীপবাবু, পার্লামেন্ট একটা হুইপ জারি করা হয়েছে পার্লামেন্টে, যে পার্লামেন্টের সামনে যে গান্ধী মূর্তি রয়েছে সেখানে কোনো ধরনের ধর্ণা, বিক্ষোভ, এজিটেশন কিছু করা যাবে না। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে শ্রীরাম করেছে, একটা টুইট করেছে কংগ্রেসের নেতা। দেখুন, এখান থেকে সারা দেশ থেকে 542 জন মাননীয় সাংসদ, তারা সাধারণ মানুষের ভোটে জিতে যান, মানুষের বিশ্বাস নিয়ে ওখানে যান। লোক বিশ্বাস করে তারা গিয়ে তার এলাকার কথা তুলে ধরবেন, উন্নয়নের কথা বলবেন, এবং বাকি যে কাজ সাংসদদের, দেশের জন্য আইন প্রণয়ন করবেন, সংশোধন করবেন। কিন্তু বেশিরভাগ বিরোধী নেতা বা এমপিরা গিয়ে সেটা বাদ দিয়ে ভেতরে না বসে বাইরে বসে ধর্ণা দেন, ছবি তোলেন, চিৎকার চেঁচামেচি করেন। পার্লামেন্টটা ভবন বাইরে বা ভিতরে সেটা সংসদীয় এলাকা, সেখানে এমনিতে রেস্ট্রিক্টেড এলাকা, সেটা ধর্ণা দেওয়ার জায়গা নয়। তার জন্য সারা দেশ পড়ে আছে, রাস্তায় বসুন, আন্দোলন করুন, মিছিল মিটিং করে ভাষণ দিন, সরকারের সমালোচনা করুন, বলে ওখানকার প্রান্তিক গরিব মানুষকে এই কষ্ট সহ্য করতে হয়। তাই আমি বৃষ্টির আগে একবার দেখতে গেছিলাম যে কি পরিস্থিতি আছে। যথারীতি তখনও কাদা মাটি তুলে তুলে বাঁধ দেওয়া হচ্ছিল, একটা কোটালের বন্যা এলে সেটা চলে যায়। এবারও তাই হয়েছে। যথারীতি 5,000 কোটি টাকার উপর আইলা আসার পরে যে কেন্দ্র সরকার টাকা দিয়েছিলেন 10 সালে, 11 সালে টিএমসি সরকার আসে, সে টাকা 9-6 হয়েছে। পাকা বাঁধ দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা কোথাও হয়নি। তো সেই জন্য কষ্ট আছে, আর যথারীতি দুর্নীতিও আছে, সেটা প্রমাণ হলো। এছাড়া আমি যেখানকার এমপি মেদিনীপুর, সেখানে কাঁসাই নদীর উপরে একটি ব্রিজ আছে, ব্রিজটা রাজ্য সরকারের, কিন্তু রাস্তাটা হাইওয়ে কেন্দ্র সরকারের। আমি গডকরিজির সঙ্গে কথা বলেছিলাম আরেকটি ব্রিজ বানিয়ে দিতে, কারণ ইদানিং ওই ব্রিজের উপরে প্রচণ্ড প্রেশার এসে গেছে। দক্ষিণ ভারতের সমস্ত গাড়ি যখন আসাম এদিকে আসে, আপনাদের দিকে, সেটা ওইখান দিয়েই আসে। তো 1 বছর ধরে আমি চেষ্টা করেও রাজ্য সরকারের একটা খালি লেটার চাই, অনুরোধ, যে বানিয়ে দিন, করেননি। এখন সেই বাঁধটা, সেই ব্রিজটাকে ব্যবহার উপযোগী ঘোষণা করে রাজ্য সরকারই বড় গাড়ি বন্ধ করে দিচ্ছে। ফলে এদিকে আসার, উত্তর বাংলায় আসার সমস্ত গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। কিছু গাড়িকে পুলিশ পয়সা নিয়ে ছাড়ছে। আমাদের ওখানকার সরকারের সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে কোনো চিন্তা নেই। রাজনীতিগত তারা ত্রিপুরা আসতে পারেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষের জন্য বাঁধ নির্মাণ করতে পারেন না। আচ্ছা, আরেকটা বিষয়, বেঙ্গলেরই বিষয়, তৃণমূলের বিধায়ক যিনি তাপস সাহা, উনি শিক্ষা দপ্তর সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত প্রতারণা মামলায় পড়েছেন। আজকে একইভাবে দেখা গেছে রুকবানুর রহমানকেও একইভাবে প্রতারণা চক্রের মামলায় জড়াতে। কি বলবেন? পশ্চিমবাংলায় যে কোনো সরকারি নিয়োগ বা চাকরির পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ জানেন, যারা ক্ষতিগ্রস্ত তারা জানেন, পাবলিকলি আলোচনা হয়। কিন্তু রাজ্য সরকার কিছুতেই তদন্ত করছিল না, দোষীদের সাজা দিচ্ছিল না। এখন বিভিন্ন পরীক্ষা নিয়ে লোকেরা কোর্টে যাওয়ার ফলে কোর্ট সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছেন। ফলে এই সিবিআই ইনকোয়ারি করতে গিয়ে সমস্ত তথ্য ধরা পড়ছে। আমরা বলেছিলাম সমস্ত পরীক্ষা এবং নিয়োগ অবৈধ হয়েছে, তার বিচার হোক। সেই বিচার শুরু হয়েছে, তাতে টিএমসির সমস্ত